এনায়েত কবির বাংলাদেশের একজন অনুসন্ধানী সাংবাদিক, যিনি সম্প্রতি বাংলাদেশকে ঘিরে আঞ্চলিক ভূরাজনীতি, নিরাপত্তা, সামরিক যোগাযোগ এবং ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে একের পর এক আলোচিত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করছেন। নর্থ ইস্ট নিউজে প্রকাশিত তার সাম্প্রতিক রিপোর্টগুলোতে উঠে এসেছে জুলাই 2024 পরবর্তী বাংলাদেশের ক্ষমতার কাঠামো, ভারত ও বাংলাদেশের সামরিক এবং কূটনৈতিক যোগাযোগ, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নতুন নিরাপত্তা ঘনিষ্ঠতা, জুলাই নিহতের তালিকা নিয়ে অসঙ্গতি এবং সর্বশেষ প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর ঘিরে পর্দার আড়ালে টানাপোড়েন। বিশেষ করে তার সর্বশেষ অনুসন্ধানে প্রশ্ন উঠেছে, প্রায় চূড়ান্ত হয়ে যাওয়া তারেক রহমানের দিল্লি সফর হঠাৎ কেন আটকে গেল? শেখ হাসিনার প্রত্যার্পণকে কেন সফরের শর্ত হিসেবে সামনে আনা হলো? এবং এই সিদ্ধান্তের পেছনে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কোনো ক্ষমতা কেন্দ্রের ভূমিকা আছে কিনা? একই সঙ্গে এনায়েত কবিরের আরেকটি আলোচিত প্রতিবেদনে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তন, তার মৃত্যুদণ্ড স্থগিত রাখা এবং বাংলাদেশের রাজনৈতিক পুনর্মিলন নিয়ে সম্ভাব্য সমঝোতার কথাও উঠে এসেছে। আজ আমরা তার কাছ থেকেই জানতে চাইব, তারেক রহমানের ভারত সফর স্থগিত হওয়ার পেছনে আসলে কি ঘটেছে, শেখ হাসিনাকে ঘিরে দিল্লি, ওয়াশিংটন এবং ঢাকার অবস্থান কতটা ভিন্ন এবং বাংলাদেশের রাজনীতিকে ঘিরে আঞ্চলিক কূটনীতিতে এখন কোন বড় পরিবর্তনটি তিনি দেখতে পাচ্ছেন। চলুন কথা বলা যাক সাংবাদিক এনায়েত কবিরের সঙ্গে। এনায়েত কবির। ধন্যবাদ এনায়েত কবির যোগ দেওয়ার জন্য। আজকের গুরুত্বপূর্ণ যে ইস্যু তা হলো প্রধানমন্ত্রীর ভারত সফর। আসলে কি যাচ্ছেন নাকি বাতিল হয়ে গেছে সফর? সফর বাতিল হয়ে গেছে গণমাধ্যমে এরকম প্রচারণা থাকলেও হচ্ছে অফিসিয়ালি কিন্তু এরকম কোনো কনফার্মেশন এখনো নেই। হ্যাঁ, বলা হচ্ছে যে শর্ত আরোপ করা হয়েছে, সেটিরও কিন্তু অফিসিয়াল কোনো কিছু পাওয়া যায়নি। কারণ হচ্ছে যে ফরেন ডেস্কে যে পরিচালক বাকিবিল্লাহ, হ্যাঁ, যিনি হচ্ছে একদম এজেন্ডা নিয়ে কাজ করছিলেন, তো সেই এজেন্ডা গুলি কিন্তু পাঠানো হয়েছিল, সেগুলো নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছিল। তার মধ্যে এই প্রসঙ্গগুলো এলো গতকাল থেকে, যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন তিনি বললেন প্রথমে, কিন্তু রাতেই আবার পররাষ্ট্রমন্ত্রী কিন্তু অন্য সুরে কথা বললেন যে ভারতের অনাগ্রহ। কিন্তু যে ধরেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেসব শর্তের কথা বলা হয়েছে, সেই সব শর্তগুলো কি প্রকাশ্যে বলেছেন? এটা কি ভারতকে জানানো হয়েছে? ভারতকে কূটনৈতিক মাধ্যমে একদম অফিসিয়ালি জানানো হয়েছে? আমি দেখলাম বিনা সিকরি বলছেন যে এসব ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হয়েছে এবং প্রেস রিলিজ দেওয়া হয়েছে। ভারতকে কূটনৈতিক চ্যানেলে কিছু জানানো, এই যে 3টি শর্ত আরোপের কথা বলা হচ্ছে, এরকম কিছু জানানো হয়নি। ভারতীয় কূটনৈতিক সূত্রগুলো সেটি নিশ্চিত করছে। আপনি কতটা জানেন? আমাকে আমার এক সূত্র বলছে যে তাজ হোটেল যেটা আছে দিল্লিতে, সেই তাজ হোটেলে যে বুকিং দেওয়া হয়েছিল 22 তারিখ থেকে, সেই বুকিং এখনো আছে। আপনি কি নিশ্চিত জানেন? বুকিং ক্যান্সেল করা, বাংলাদেশের পক্ষ থেকে বুকিং দেওয়া হয়েছিল, সেই বুকিং ক্যান্সেল করা হয়নি। আচ্ছা, এবার আপনার কাছে আমি একদম স্পেসিফিক আরেকটি কোশ্চেন করি। আপনার 14 আগস্টের রিপোর্টে আপনি প্রায় নিশ্চিতভাবে লিখেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 21 আগস্ট দিল্লি যাচ্ছেন। সফর সঙ্গী কারা হতে পারেন, কোথায় বৈঠক হবে, কি কি বিষয় নিয়ে কথা হবে, সেসব উল্লেখ করেছেন। অথচ দুদিনের মধ্যে ঢাকার অবস্থান বদলে গেল এবং শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করলে সফর নয় এরকম শর্ত দিল। কিন্তু শর্তটা কোথায় দিয়েছে সেটা আমরা জানি না। আপনার অনুসন্ধানে এই 48 থেকে 72 ঘন্টার মধ্যে আসলে কি ঘটেছে? গতকাল বাংলাদেশের একটি টেলিভিশন টক শোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক দাবি করেছেন যে পররাষ্ট্রমন্ত্রী তারেক রহমানের বাসায় গিয়ে, প্রধানমন্ত্রীর বাড়িতে গিয়ে হম্বিতম্বি করেছেন এবং বলেছেন তিনি পদত্যাগ করবেন যদি তারেক রহমান ভারত সফরে যান। আসলে কি হয়েছে এই 48 থেকে 72 ঘন্টার মধ্যে? সিদ্ধান্তটি কি তারেক রহমানের, নাকি তাকে সিদ্ধান্ত বদলাতে বাধ্য করা হচ্ছে? বিষয়টা চলছিল যে ট্রাম্প প্রশাসনের
যে বিশেষ দূত, যিনি ভারতেরও রাষ্ট্রদূত সার্জিও গর, যিনি সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছিলেন এবং বাংলাদেশ সফরে এসে তিনি প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছিলেন। তারপরে হচ্ছে ঢাকায় ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথেও বৈঠক করেছিলেন এবং তার পরপরই দীনেশ ত্রিবেদী দিল্লিতে গিয়ে রিপোর্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, আর সার্জিও গর ফিরে গিয়ে বসেন হচ্ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে। নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তার মধ্যেই আবার যেটি ঘটে সেটি হচ্ছে যে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান জৈন, তার 3 জন সহকর্মী সহ ঢাকায় আসেন। তারাও বিভিন্ন স্তরে বৈঠক করেন এবং সেইখানে তারাও বৈঠক করেন এবং তারা খুব গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে কাজ করেন এবং তারা ফিরে যান। তো এই সব মিলিয়ে হচ্ছে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সমন্বিত উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছিল এবং তারা একটা সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছিলেন বাংলাদেশ। ভারতের দিক থেকে বেশ কয়েক মাস ধরেই উদ্বেগ আছে। সেই উদ্বেগটা হচ্ছে যে ক্রমবর্ধমান যে নিরাপত্তা ঝুঁকি বাংলাদেশে তৈরি হচ্ছে তাদের জন্য, সেটি নিয়ে তারা উদ্বেগ জানিয়ে আসছে। সেটা অফিসিয়ালি আনঅফিসিয়ালি দুইভাবেই। তো সেইটিকে ঘিরেই কিন্তু ভারত মার্কিন আলোচনার এই পর্যায়টা চলছিল এবং সেখানে দুটো বিষয় গুরুত্বপূর্ণ ছিল। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর এবং সেই সফরে ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক যেটুকু অবনতি হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়ে মোহাম্মদ ইউনূসের যে ভারত বিরোধী পররাষ্ট্র নীতি, সেখান থেকে বেরিয়ে আসে। তো সেটির একটা উদ্যোগ ছিল। আরেকটি ছিল যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু ডিজায়ার করেছেন বাংলাদেশে উনি ফিরবেন এবং সেই ফেরার ব্যাপারটা কিভাবে হতে পারে, তার প্রত্যাবর্তনের ইস্যু, সেইখানে কিভাবে তার নিরাপত্তা ঝুঁকি যা আছে সেটি কিভাবে নিশ্চিত হবে এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে আইনগতভাবে তিনি তার যে সাজা হয়েছে সেটা আইনগতভাবে কিভাবে স্থগিত করা যায়, সেই সব বিষয়ে ভারত মার্কিন কূটনৈতিক পর্যায় থেকে কিছু প্রস্তাব বাংলাদেশকে দেওয়া হয়েছে। তো এইগুলি তো ইতিবাচক ভাবেই চলছিল এবং এই ইতিবাচক ভাবে চলতে চলতেই হচ্ছে 9 অগাস্ট বাংলাদেশের রেজিম চেঞ্জে যার খুব পূর্ণ ভূমিকা ছিল সাবেক মার্কিন কর্মকর্তা, এখন একটি বেসরকারি কোম্পানিতে পরামর্শক হিসেবে কাজ করছেন, তিনি পিটার হাস, তিনি বাংলাদেশে আসেন এবং এসে উনি প্রথম যে বৈঠকটি করেন সেটা হচ্ছে চার্জ অফ অ্যাফেয়ার্স বোল্ডিনের সঙ্গে। তো সেই এখান থেকে একটা বিস্ময়কর ব্যাপার ঘটে, সেটা হচ্ছে যে তিনি আসলেন এবং 13 তারিখে বেন ক্রিস্টেনসন, যাকে মার্কিন স্বার্থ নিয়ে খুব সোচ্চার দেখা দেয়, খুবই অ্যাক্টিভ দেখা দেয়। তো মার্কিন একটি বাণিজ্যিক প্রতিনিধি দল এসছেন ঢাকাতে, তাদের সফরের সময় এই ভদ্রলোক অবকাশে চলবে। তো অবকাশে চলে গেলে সেইটা তো একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়ায় যে যখন 21শে আগস্ট তারেক রহমান ভারতে যাবেন এরকম একটি আলোচনা শুরু হয়েছে এবং কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে ভারত বাংলাদেশে, সেই সময়ে বেন ক্রিস্টেনসন অবকাশে চলে গেলেন এবং তিনি ফিরবেন আসলে 22শে আগস্ট। তাহলে আমরা দেখতে পেলাম যে খলিলুর রহমান, আপনি যদি মনে করতে পারেন, যে প্রেস ব্রিফিংটা করেছিলেন সার্জিও গর ফিরে যাওয়ার পরে এবং তারপরে আরেকটি প্রেস ব্রিফিং করেছিলেন তিনি হচ্ছে দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকের পরে,
জি তো দীনেশ ত্রিবেদী যখন বৈঠক করেন, সেই বৈঠকের পরে তার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, তারও পরে একটি প্রেস ব্রিফিং দিলেন উনি, সেটি হচ্ছে যে ভারত দ্বিপাক্ষিক সফরে আমন্ত্রণ জানায়নি। জি কথাটা কিন্তু সত্য ছিল না, কারণ ভারত কিন্তু সেই প্রথম দিনই মানে নির্বাচনের পরপরই জি যখন স্পিকার এসেছিলেন বা লোকসভা, তো তখন এবং তারপরে দীনেশ ত্রিবেদী যখন সাক্ষাৎ করেছেন তখন দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণ জানিয়ে। তো এই দ্বিপাক্ষিক সফরের বিষয়টা যখন প্রসঙ্গ তোলা হলো, তখন হচ্ছে ভারত কিন্তু খুব দ্রুত আপনার দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণ জানালো, যেহেতু তার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিক্সের সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল ভারতীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সেপ্টেম্বরে। কিন্তু দ্বিপাক্ষিক সফর এবং দ্রুত সেই সফর যেন হয়, সেটির জন্য ভারত কিন্তু খুব দ্রুত উদ্যোগ নিয়ে। তো খলিল রহমান সাহেব প্রথমে বললেন যে দ্বিপাক্ষিক সফরে আমন্ত্রণ জানায়নি, আর প্রধানমন্ত্রী হিসেবে গতকালকে আমন্ত্রণ জানানো হয়নি। হ্যাঁ, এখন দ্বিপাক্ষিক সফরে আমন্ত্রণ জানানোর পরে গতকালকে উনি বললেন যে ভারতের অনাগ্রহের কারণে তার আবার তারই মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন যে বাংলাদেশের পক্ষ থেকে শর্তারোপ করা হয়েছে, যে শর্তারোপের কারণে বিষয়টি কি ঘটছে সেটি এখনো নিশ্চিত নয়। তো এই বিষয়গুলো তো আর এমনি এমনি ঘটেনি। বিষয়টা হচ্ছে খলিলুর রহমান কে আমরা সেই জায়গায় জায়গা, খলিলুর রহমান ছিলেন ইন্টারিম সরকারের নিরাপত্তা উপদেষ্টা। নিরাপত্তা উপদেষ্টা। আচ্ছা, এবং নাটকীয় ভাবে বিএনপি সরকার যখন গঠিত হলো, তখন হচ্ছে খলিলুর রহমান সাহেব পররাষ্ট্রমন্ত্রী হলেন। তো এটি কি মনে হয় যে বিএনপির চরম আগ্রহ করে তাকে পররাষ্ট্রমন্ত্রী তৈরি করেছে হিসেবে নিয়োগ দিয়েছে? অনেকে তো বলেন যে পিটার হাস নাকি এই 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 এর পেছনে মানে কলকাঠি নেড়েছে। হ্যাঁ, সেই সময়ে একদম প্রায় নিশ্চিত হওয়া গেছিল যে পিটার হাসের একটা বড় ভূমিকা ছিল। এবং আরেকটি নিয়োগ আপনি যদি অনেকে বলেছেন যে পিটার হাস নিজে হতে পারবেন না বলে মানে তার হাম শাকাল মানে তার তার এমন একজনকে দিয়েছেন যিনি আসলে তিনি। সেটি তো আসলে একটা রসাত্মক আলোচনা, কিন্তু যদি দেখা যায় তো সেটি হচ্ছে যে বহুদিন থেকেই প্রচারিত আছে যে মার্কিন ডিপ স্টেটের। না, আপনি আরেকজনের কথা বলছিলেন, আরেকজন যে সে সময় আরো একজনকে নিয়োগ করা হয়েছিল। আরেকটি নিয়োগ আপনি খুব উল্লেখযোগ্য ছিল, সেটি হচ্ছে আপনার নাসিমুল গনি, জি মন্ত্রিপরিষদের সচিব। জি, তিনি আজকে আরো এক বছরের জন্য পুনঃনিয়োগ পেলেন। ছিলেন, তাকে সরিয়ে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের আগেই কিন্তু কয়েক ঘন্টার জন্য আরেকজনকে নিয়োগ দেওয়া হয়, বা একদিনের জন্য। জি, তারপরে হঠাৎ করে দেখা গেল নাসিমুল তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, যার বিষয়ে বিস্তর অভিযোগ আছে যে সে হচ্ছে হিজবুত তাহরীরের সদস্য, তাকে সেই সময়ে মন্ত্রিপরিষদ সচিব করা হলো। এবং আপনাকে জানাই যে আজকে তার এক বছরের আবার চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছে। তো এই দুটো নিয়োগের ব্যাপারে বিএনপি সরকারের খুব আগ্রহ আছে, এরকমটি পরিষ্কারভাবে ব্যাখ্যা পাওয়া যায়। তো এখন প্রসঙ্গটা হচ্ছে মার্কিন দ্বৈত নীতি কাজ করছে, যে ধরুন যে ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত তারা কাজ করছেন ভারতের সঙ্গে, যে ভারতকে তারা সঙ্গে নিয়ে কাজ করছেন যে কিভাবে ভারতের যে নিরাপত্তা ইস্যু বাংলাদেশের সঙ্গে এবং ভারত বাংলাদেশের যে সম্পর্কের কিছুটা সমস্যা তৈরি হয়েছে, সেগুলো থেকে কিভাবে বিষয়টাকে বের করে আনা যায়। আর এদিকে আরেকটি প্যারালাল বিষয় দেখা যাচ্ছে যে সাবেক কূটনীতিক পিটার হাস বারে বারেই বাংলাদেশে আসছেন। হ্যাঁ, তার একটি কাভার পরিচয় আছে যে উনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের পরামর্শক, কিন্তু
একটু ভেঙেই বলেন, তেল এই কোম্পানি কাভার পরিচয়ের বাইরে তিনি আসলে কে, সেটি আসলে দেখার বিষয়। তো এবং তাকে খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাচ্ছে, আলোচনায় দেখা যাচ্ছে, এবং এই যে মার্কিন প্রতিনিধি দল বা বাণিজ্যিক প্রতিনিধি দল, সেটির সঙ্গেও কিন্তু পিটার হাস ছিলেন, এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় পিটার হাস। তো সেই রোলটা তো এই সময়ে আপনি দেখুন গত কয়েক মাস ধরে বেন্টি স্টেশন কত সক্রিয়, সেই সক্রিয় রাষ্ট্রীয় হঠাৎ করে নেয়, এরকম একটা গুরুত্বপূর্ণ খবর। এবং আবার সেই পিটার হাস গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো দেখবার বিষয়। অনেক কিছু তো আমরা যে তথ্যগুলো পাই বা কিছু কিছু ডকুমেন্টও পাই, সবসময় তো আমরা আলোচনার সময় বলতে পারি, হ্যাঁ, কারণ আমাদের কিছু গোপনীয়তা থাকে, কিছু কনফিডেন্সিয়ালিটির বিষয়। কিন্তু আপনার সর্বশেষ রিপোর্ট অনুযায়ী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এই সফর ভেস্তে যাওয়ার পেছনের প্রধান ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং তাকে ডিপ স্টেট প্লেয়ার বলেও প্রশ্ন তোলা হয়েছে। আপনার কাছে এমন কি তথ্য আছে যা আপনি ওখানে লিখেননি বা আপনি বলতে চান, বলতে পারেন কিনা, যার ভিত্তিতে আপনি বলেছেন যে একজন পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর একটি প্রায় চূড়ান্ত দ্বিপাক্ষিক সফর থামিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখেন এবং খলিলুর রহমান কার রাজনৈতিক কৌশলগত এজেন্ডা বাস্তবায়ন করছেন বলে আপনার মনে হয়? দেখুন, একটু আগেই আপনার মূল প্রথম প্রশ্নের উত্তরে যেটা বললাম যে এখানে মার্কিন দ্বৈত নীতি কাজ করছে। তো ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র যা বলছে সেটি হচ্ছে যে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন, সেটি কারা বলছে? সেটি বলছে হচ্ছে ট্রাম্প প্রশাসনের হয়ে যারা কাজ করছে। পিটার হাস বাইডেন প্রশাসনের ছিলেন, সেই বাইডেন প্রশাসন তো বটেই, উনি যে ডিপ স্টেট ঘনিষ্ঠ, এটি মোটামুটি গ্লোবালি মানে প্রচারিত। তো তার ভূমিকাটা তো ভিন্ন, এবং সেইখানে বারবার বাংলাদেশকে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের এই গোত্রীয় লোকরা বলছে যে তুমি ভারতের সাথে বার্গেন করো। ভারতকে তারা বলছে যে একটা ইতিবাচক নেগোসিয়েশনে যাও, আর বাংলাদেশকে তারা বলছে যে বার্গেন করো। তো সেটি একটা জটিল অবস্থা তৈরি করছে না? সেই জটিল অবস্থা থেকে কাকে দিয়ে করছে? খলিলুর রহমান নিশ্চয়ই বিএনপি রাজনৈতিক দল বিএনপির কাছে খুব গ্রহণীয় ব্যক্তি নন, তাকে নিশ্চয়ই মন্ত্রিসভায় চাপিয়ে দেওয়া হয়েছে। কোথা থেকে চাপিয়ে দেওয়া হয়েছে সেটি যদি আমরা লক্ষ্য করি, তাহলে একটা বিষয়ে আমরা যেতে পারবো। এবং খলিলুর রহমানের নানান সময়ের নানান ভূমিকা আছে, যে ভূমিকাগুলো মার্কিন ঘনিষ্ঠ ভূমিকা হিসেবেই দেখা হয়ে থাকে। এবং এই মুহূর্তে খলিলুর রহমান হচ্ছে যেহেতু জাতিসংঘ সাধারণ পরিষদেরও সভাপতি, সুতরাং তার একটা বড় কার্ড আছে, সেটি হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউ ইয়র্ক সফর আগামীতে যেটি পরিকল্পনায় আছে, সেটি হচ্ছে সাধারণ পরিষদে, জাতিসংঘের সাধারণ পরিষদে যাওয়া। তো সেটি তো সেপ্টেম্বরে। হ্যাঁ, সুতরাং প্রত্যেকটি বিষয় কিন্তু ইন্টারলিঙ্কড, একটির সঙ্গে আরেকটি ইন্টারলিঙ্কড। সুতরাং খলিলুর রহমানের যথেষ্ট চাপ প্রয়োগ করার ক্ষমতা আছে বলে ধারণা করা যেতে পারে। হ্যাঁ, তবে আমি শুধু ধারণা বলছি না, আমরা কি তাহলে এরকম একটা ধারণা কি করতে পারি যে হয় আমেরিকা আসো না হলে ভারত যাও, দুইটা হবে না, এরকম কিছু কি? সেরকম একটি চাপ থাকতে পারে। হ্যাঁ, এবং এই কিন্তু আমি আবারও বলছি যে এখনো কিন্তু সিদ্ধান্ত হয়নি। আপনার মতে এই খেলাটা খেলছেন পিটার হাস বা ডিপ স্টেট। শেখ হাসিনাকে প্রত্যার্পণের যে দাবি মানে বাংলাদেশ সরকার ফেসবুকে করছে, বিভিন্ন জায়গায় করছে, সেটা সরকার তো আগেও করেছে। ভারতও বলে আসছে যে বিষয়টি তাদের আইন এবং বিচারিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তাহলে হঠাৎ এটিকে প্রধানমন্ত্রী পর্যায়ের সফরের পূর্বশর্ত বানানো কতটা বাস্তবসম্মত কূটনীতি? আপনি তো কূটনৈতিক রিপোর্টার হিসেবে অনেকদিন কাজ করছেন, বিশেষ করে যখন ভারতীয় পক্ষের সূত্র আপনার রিপোর্টেই বলছে যে প্রত্যার্পণের সিদ্ধান্ত রাজনৈতিক বা কূটনৈতিক ভাবে নয়, শেষ পর্যন্ত আইন এবং আদালতের প্রক্রিয়া নির্ধারিত হবে। তাহলে ঢাকা কি এমন একটি শর্ত দিয়েছে যা দিল্লির পক্ষে রাজনৈতিকভাবে মেনে নেওয়া তো সম্ভবই নয়? তাহলে এর পরিণতি কি হতে পারে আসলে?
আমি একটি বিষয় বুঝতে চেষ্টা করছিলাম, আমরা বুঝতে চেষ্টা করছিলাম যে মানে একটা তো প্রতিটি দেশের একটি ফরেন পলিসি থাকে, যে ফরেন পলিসিটা আসলে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে পরিবর্তন হয় ব্যাপারটা তো এরকম নয়, কারণ এটা একটা দীর্ঘ আহ, প্রক্রিয়ার মধ্যে থাকে। তো আপনি চাইলেই তো ভারতকে প্রতিবেশী থেকে বদলাতে পারছেন না। আপনি ভারতের প্রতিবেশী এবং আপনি চারিদিক দিয়েই উম, হচ্ছে বর্ডার। তো এই একটি দেশের সঙ্গে আপনাকে কিন্তু নানান ভাবেই নানান সম্পর্কে জড়িত থাকতে হয়, কারণ ভারত বাংলাদেশের জনগণেরই সক্রিয় সম্পর্ক। তো সেইখানে এই এই গত 2 বছরে হঠাৎ করে পলিটিক্যাল স্টান্ট দেওয়া হয়েছে ইয়ের সময়, আপনার ইউনুসের সময়। মোহাম্মদ যখন এসছেন। আবার আমরা ওই সময় শুনেছিলাম যে মোহাম্মদ ইউনুস এতটা মরিয়া ছিলেন ভারত সফরের জন্য যে উনি একবার আহ, আমন্ত্রণ ছাড়াই চলে যেতে চেয়েছিলেন। দিল্লি হয়ে যাবেন এবং দিল্লিতে উনি স্টপ ওভার করবেন কয়েক ঘন্টা, এরকম সিদ্ধান্তের কথাও কিন্তু ওই সময় শোনা গিয়েছিল। এবং তারপরে আপনি আপনার মনে আছে নিশ্চয়ই যে আহ, সম্ভবত থাইল্যান্ডে বা মালয়েশিয়ায় গিয়ে থাইল্যান্ডে। উনি আহ, আহ, কিছুক্ষণ সময় পেলেন এবং ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন। এবং মোহাম্মদ ইউনূসের যত সফর ছিল কোনটাই দ্বিপাক্ষিক সফর ছিল না, বিভিন্ন সম্মেলনে উনি গেছেন এবং বিভিন্ন জনের সঙ্গে উনি সাক্ষাৎ করলেন, এই ধরনের বিষয়টাই ছিল। তো এখন সেরকম একটা সিচুয়েশন আবার দেখা দিচ্ছিল আসলে, যে আহ, এই যে বিমস্টেকের সভাপতি হিসেবে আহ, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নয়াদিল্লি যাবেন। হ্যাঁ, কিন্তু ভারতে এটাকে সহজ করে এনেছিল এবং দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণ জানিয়ে সেটা আহ, আহ, একটা ইতিবাচক দেখিয়েছে। তো এইখানে আপনার উম একটা ইস্যু কিন্তু খুব বড় দেখতেন, সেই ইস্যুটা ভারত কিন্তু উদ্বিগ্ন বাংলাদেশে আহ অগণতান্ত্রিক শক্তির উপস্থিতি নিয়ে। এবং সেটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের অজিত দোভাল এবং সার্জিও আলোচনায় কিন্তু এটি একটা গুরুত্বপূর্ণ ইস্যু ছিল, অগণতান্ত্রিক শক্তি। তো একটি বিষয় কি খেয়াল করবেন যে যখন রাষ্ট্রপতি নির্বাচনের মানে বিএনপি কাকে মনোনয়ন দিবে এটি প্রায় নিশ্চিত হয়ে গেল, মানে মোহাম্মদ ইউনূসের আর কোন সম্ভাবনা যখন নেই, থাকলো না। হ্যাঁ। হ্যাঁ, ঠিক ওই দিন ঠিক ওই দিন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে একটি বার্তা এলো যে বাংলাদেশে আল কায়েদার ঘাঁটি হতে যাচ্ছে এবং সেটি সম্পর্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সতর্ক করছে এবং সেই ঘাঁটিটা কিন্তু ভারতকে লক্ষ্য করে। হ্যাঁ, তো সেটি তো আরো উদ্বিগ্ন হবার কথা ভারত। হ্যাঁ, হ্যাঁ, কারণ এই রিপোর্টটি তো তো আসলে লালকেল্লা আক্রমণের যে ঘটনাটা, সেই ঘটনাটি মানে সেই রিপোর্টের ভেতরে এটা একটা অংশ। জি, হ্যাঁ, এবং আরো একটি প্রশ্ন এখানে আপনাকে আমি আসলে করতেই চাই, সেটা হচ্ছে যে আজকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমে বললেন তিনি এই রিপোর্ট পড়েননি, তারপরে বললেন এই রিপোর্ট অনুমান নির্ভর। যে রিপোর্টটি জাতিসংঘ প্রথমে 1400 মেরে ফেলেছে, এটাকে তারা একদম মানে বাইবেলের মতো গণ্য করছে, আর এই রিপোর্টকে যখন, যেটা পুরো বাংলাদেশ আক্রান্ত, সেই রিপোর্টকে তারা বলছে অনুমান নির্ভর, এবং তারা নাকি এটাকে কোনো পাত্তা দিচ্ছেন না। এটা উনি আজকে খুব মানে ভাষায় বললেন। এটা নিয়ে আমরা কোনো রকমের আমি আমি দেখেছি, কিন্তু কিন্তু প্রশ্নটা হলো জাতিসংঘ কিন্তু এটাও বলেছে যে আহ, আপনার সেই 1400 তালিকা বা ইত্যাদি নিয়ে যখন আপনার মনে আছে যে আমরা একটা জি জি অনুসন্ধান করেছি এবং একটা বড় সিরিজ রিপোর্ট করেছি। তো সেইখানে আমরা তো আহ, মানে আইডি ধরে 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 আমরা তখন কাজ করি। তো জাতিসংঘের যে 1400, এটার তো কোনো
ভিত্তি আসলে এখন পর্যন্ত কোথাও পাওয়া যায়নি, এবং জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের বিষয়। তো সেইখানে একটি ব্যাপার ঘটেছে যে জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশন কিন্তু পরিষ্কার জানিয়েছে যে তারা কোনো সাক্ষ্য অথবা প্রমাণ সরবরাহ করবে না। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে কেন করবে না সেটিও জানি, সেটি হচ্ছে যে ডেথ সেন্টেন্সের বিষয় যেহেতু কিন্তু আছে, এরকম সুতরাং আমার কাছে এটা একটা অজুহাত মনে হয়েছে এই কারণে যে এটা আসলে ওরা আসলে ওদের কাছে প্রমাণ করার মতো কোনো তথ্য আসলে নেই, কারণ এই রিপোর্টটা তো লেখা হয়েছে ইউনুসের অফিসে। এই রিপোর্টটা বেসিক্যালি যেটা হয়েছিল সেটা হচ্ছে যে তখনকার যে আপনার প্রসিকিউশন টিম ছিল এবং চিফ প্রসিকিউটর ছিল তাজুল ইসলামের নেতৃত্বে আপনার এই প্রসিকিউশন টিম একটা বিভিন্ন তথ্য সংগ্রহ করে দিয়েছিল, সেটিকেই কম্পাইল মোটামুটি করেছে। জাতিসংঘের কিন্তু এখন এইবার তো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এরকম একটি অভিযোগ করেছে। আমি শেষ প্রশ্ন আপনার কাছে করব, দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে নিরাপত্তা পরিষদ এরকম কোন রিপোর্ট কোন দেশ সম্পর্কে করলে প্রথমে রিপোর্ট করে, তারপর আসলে ড্রোন উড়ে এসে মানে হয়, সার্জিক্যাল স্ট্রাইক হয়। বাংলাদেশ কি ওই জায়গায় যাচ্ছে কিনা, যদি, কারণ আমরা তো অলরেডি অস্বীকার করে ফেললাম যে না, আমরা এটা পাত্তাই দিচ্ছি না। আচ্ছা, এটি 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 দেখুন, আহ, 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 সম্প্রতি এটি আমি এখনো রিপোর্ট করিনি, কিন্তু আমি আপনাকে বলি, সম্প্রতি নেপাল হয়ে সাজিদুর রহমানের নেতৃত্বে কিন্তু 6 জন কিন্তু বাংলাদেশে এসেছে এবং রংপুর এলাকায় আছে। এইটির নিশ্চিত তথ্য আছে বাংলাদেশের গোয়েন্দা, ঠিক আছে? আচ্ছা, এবং সাজিদুর রহমানের উপস্থিতি কিন্তু খুব ভয়ঙ্কর। সাজিদুর রহমান কে, আপনি আমাকে একটু আর আমার দর্শকদের জন্য বলেন প্লিজ। আচ্ছা, সাজিদুর রহমান হচ্ছেন একজন পাকিস্তানি। আপনি মাওলানা সাজিদুর রহমানের কথা বলছেন? হ্যাঁ, 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 এবং উগ্রপন্থী, তিনি ভীষণ হচ্ছেন, উগ্রপন্থী নেতা মুফতি মাওলানা সাজিদুর রহমান। হ্যাঁ, হ্যাঁ, এবং এবং কিলার হিসেবে তার বিখ্যাত, মানে কুখ্যাতি আছে। কুখ্যাতি আছে। তো সেই কিলার হিসেবে কি যে তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে টার্গেট করে থাকেন, সেটি কিন্তু যথেষ্ট সংশয়ের কারণ হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যে মনিরুল ইসলামের সঙ্গে কথা বললেন দুদিন আগে বোধহয়, তো সেইখানেও কিন্তু এই যে বাংলাদেশে জঙ্গি উপস্থিতি অন্যান্য বিষয়গুলো নিয়ে আপনারা কথা বলেছেন। আর আমরা কি দেখছি, প্রকাশ্যে বলা হচ্ছে যে আমাদের কাছে অস্ত্র ছিল এবং আমরা 5ই আগস্ট না ঘটলে বিদ্রোহ করতাম। তারা ঘুরে বেড়াচ্ছে, তারা কিন্তু প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আর আপনি খেয়াল করুন যে 15ই আগস্ট গেল, আজকে 17ই আগস্ট, হ্যাঁ, ফুল দেওয়ার অপরাধে হচ্ছে নারীদেরকে গ্রেফতার করা হচ্ছে, নিগ্রহ করা হচ্ছে। হ্যাঁ, তো এই রাষ্ট্রটা যদি এইভাবে হচ্ছে আইন শৃঙ্খলার বিষয়গুলি দেখে, তাহলে তো সেখানে একটি খুবই জটিল অবস্থার সামনে এসে থাকতে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে যে একাধিক ব্যক্তি, অন্তত এইটি আমরা এখনো প্রতিবেদন করিনি, অন্তত 15 জন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, তারা যে নানান ধরনের জঙ্গি প্রশিক্ষণের সঙ্গে যুক্ত, সেটি কিন্তু 5ই আগস্টের আগে প্রমাণিত। নানান সময়ে কোর্ট মার্শাল হয়েছে, নানান ধরনের তদন্ত হয়েছে। সেই 15 জন কে প্রকাশ্যে নানান ভাবে ঘুরতে দেখা যাচ্ছে। কিন্তু মেজর জিয়াকে ছেড়ে দেওয়ার কথা হচ্ছে, এবং মেজর জিয়া তো আসলে এফবিআই মানে পুরস্কার ঘোষিত সন্ত্রাসী। সেটি কথা হচ্ছে, সেটা তো এখনো হয়নি, কিন্তু যারা আপনার জেলে ছিলেন, নরসিংদীতে ছিলেন, এরকম বহু হচ্ছে চিহ্নিত মানুষ, জঙ্গি বা সন্ত্রাসী, তারা কিন্তু বাইরে এসছে। এবং আপনি দেখুন, একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় করেছে, হ্যাঁ, সেটি হচ্ছে, আমরা তো এখনো ভুলে যাইনি যে 2016 সালের জুলাই মাসে হলিহার্ডিজনের ঘটনা ঘটল। হ্যাঁ, সেখানে প্রত্যক্ষ ভাবে পাওয়া যায় যে হ্যাঁ, ট্রেইনড
আহ, জঙ্গি ছিল বাংলাদেশে, এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল হচ্ছে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদেরকে প্রশিক্ষণ দিয়েছে। এবং আমরা সম্প্রতি জানতে পেরেছি, ধরুন যে আইসিটি, যেটা ইয়েতে আমাদের যে যুদ্ধাপরাধীদের জন্য যে বিচারিক আদালত তৈরি করা, সেটিকে এখন তো তারাই পরিচালিত করছে, তো যুদ্ধাপরাধীদের সমর্থকরাই। তো সেইখানে যে ভয়েস শেখ হাসিনার যেটা উপস্থাপন করা হয়েছে, সেটি লেখার সংক্রান্ত একটি বাক্য, সেটি 2016 সালের হলি আর্টিজান ঘটনার দিনে। আচ্ছা আচ্ছা। তো এই বিষয়গুলোকে গুরুত্বপূর্ণভাবে ভাবার ব্যাপার আছে, কারণ হচ্ছে একজন চিহ্নিত হিজবুত তাহরীর সদস্য, যিনি বাংলাদেশের মন্ত্রী পরিষদ সচিব, এবং বহু বহু সচিব আছেন এখন যারা আসলেই গুপ্ত সদস্য হিসেবে যাদেরকে চিহ্নিত করা যেতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে আপনার বিশাল একটা অংশ যারা হচ্ছে 5ই আগস্টে এবং তার পূর্বে রেজিম চেঞ্জের সময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তারা হচ্ছে আপনার অবসরপ্রাপ্ত সামরিক। তো এখানে এখন আমরা দেখতে পারি যে মার্কিন ট্রাম্প প্রশাসনের একটা উদ্যোগ আছে, ভারতের কূটনীতিকদের একটা উদ্যোগ আছে যে বাংলাদেশে ভারতের যে নিরাপত্তা ঝুঁকি, সেটিকে মিনিমাইজ করার জন্য কিভাবে একটা রাজনৈতিক সমঝোতার পথে বাংলাদেশকে নিয়ে যাওয়া যায়, অন্তত পক্ষে দুটি বড় রাজনৈতিক দলকে যদি একটি সমঝোতার পথে নিয়ে যাওয়া যায়, আওয়ামী লীগ এবং বিএনপি, যদিও আওয়ামী লীগ এখন কার্যক্রম নিষিদ্ধ দল, সুতরাং সেখানে মধ্যস্থতার প্রশ্ন আসছে, সুতরাং তারা মধ্যস্থতা করছে, এরকম একটি বিষয় নিয়ে কাজ করছে। আবার উল্টো দিকে আরেকটি মার্কিন প্রসেস দেখা যাচ্ছে, যেটি আসলে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে নয়। সেইখানে খুব গুরুত্বপূর্ণ একটা ঝুঁকির ব্যাপার আসছে, দেখবেন যে সেখানে বোধহয় একটি সামরিক বেসামরিক কোনো একটি জটিলতা তৈরির চেষ্টা চলছে সামনে, সেরকমও একটি আলোচনা কিন্তু আছে। এনায়েত কবির, শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে এই যে টানাপোড়েন, পিটার হাস মানে জয়ী হবেন নাকি সার্জিও গোর জয়ী হবেন? আপনার কি মনে হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন নাকি যাবেন না? আপনি কি এটা তো অনুমান করা শক্ত, কিন্তু এখন পর্যন্ত যতটুকু জানা যায় যে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বাস্তব অর্থে প্রধানমন্ত্রী তারেক রহমানের সদিচ্ছা, কারণ ধরুন যে এই যে একেবারে বেশ বড় ধরনের জ্বালানি সংকটের সময়ে ভারত থেকে তেল আনতে হচ্ছে, নানান ধরনের সহযোগিতা নিতে হচ্ছে। কাঁচামরিচের দাম 300 থেকে 100-তে নামিয়ে নিয়ে এসছেন। আজকে টমেটো এবং কাঁচামরিচের শুল্ক মানে মানে কমিয়ে ছড়িয়ে মানে ছাড় দেওয়া হয়েছে। এই এই যে বিষয়গুলো আছে সেগুলি কিন্তু বাস্তব, সেগুলি কিন্তু স্টান্ট রাজনীতি দিয়ে হয় না। সেগুলো পিটার হাস এগুলো ঠেকাতে পারবেন না। হ্যাঁ, একটা স্টান্ট রাজনীতি দিয়ে হচ্ছে ধরেন কিছু মানুষের কাছে জনপ্রিয় হয়তো হওয়া যায়, কিন্তু সেটা তো বাস্তব কিছু ব্যাপার আছে, যেমন ধরেন যে জালের সংকটটা খুব তীব্র, অন্যান্য কিছু সংকট আছে, হ্যাঁ, অর্থ ব্যবস্থাপনায় অনেক ধরনের জটিলতা আছে, সেগুলি কাটিয়ে উঠতে হলে হচ্ছে যারা স্টেক হোল্ডার বাংলাদেশের সঙ্গে, হ্যাঁ, আন্তর্জাতিক স্টেক হোল্ডার, খুব গুরুত্বপূর্ণ 3টি স্টেক হোল্ডার আছে, চীন, ভারত এবং রাশিয়া, তাদের সঙ্গেও তো সম্পর্ক উন্নয়নের একটি বিষয় আছে। আর 8টি গুরুত্বপূর্ণ এজেন্ডা যেটি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল, সেখানে যেটা খেয়াল করেছিলাম সেটা হচ্ছে ভারত চীন বাংলাদেশ সম্পর্ক, তারপরে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে শুরু করে
এই বিষয়গুলো কিন্তু এই আলোচনার এজেন্ডা ছিল। না, না, শুধু তিস্তা পর্যন্ত আলোচনার এজেন্ডায় ছিল বলে জানা যায়। গঙ্গা চুক্তি তো অবশ্যই ছিল। সুতরাং আমরা পানি বিষয়টি ছিল। তো এই যে সেগুলি তো ধরুন একটি গ্রিন রুম এক্সারসাইজ হয়, যে কোনো সফরের আগে কূটনৈতিক পর্যায়ে একটা গ্রিন রুম এক্সারসাইজ হয়, সেটি একটি চূড়ান্ত পর্যায়ে যায়, তখন গিয়ে হচ্ছে আপনার সফরে কিছু রেজাল্ট হয়, যে হয় কোনো সমঝোতা চুক্তি বা চূড়ান্ত চুক্তি, এই ধরনের কিছু হয়। আর আমি বোধহয় আপনার এর আগের প্রশ্নের উত্তর দিয়ে শেষ করতে পারি, সেটা হচ্ছে যে বাংলাদেশ একটা ঝুঁকির মধ্যে আছে। যখন নিরাপত্তা পরিষদ থেকে বলা হচ্ছে এটা, এর অর্থ কিন্তু এই যে বাংলাদেশে এমন একটি অবস্থা তৈরি হতে পারে যে বড় ধরনের টেররিস্ট গ্রুপ বা এই যে আইন বহির্ভূত অগণতান্ত্রিক শক্তি, যাদের হাতে অস্ত্র রয়েছে প্রচুর, এইরকম উপস্থিতি যদি প্রকাশ্যে আসে, এরকম উপস্থিতির ক্ষেত্রগুলি যদি আন্তর্জাতিক মহল থেকে জানতে পারে, এবং সেইগুলিও ধরুন যদি সেইভাবে প্রচারিত হতে থাকে, তাহলে কিন্তু একটা সার্জিক্যাল স্ট্রাইকের ঝুঁকি থেকে যায়। সেটা কার পক্ষ থেকে হবে সেটা তো অনুমান করা কঠিন, কিন্তু আবার যে খুব বেশি অনুমান করা কঠিন তাও নয়। অশেষ ধন্যবাদ আপনাকে। আমরা নিশ্চয়ই, কারণ যে পরিস্থিতি তো প্রতিনিয়ত বদলাচ্ছে, কালকে যা ছিল আজকে তা নেই, পরশু কি হবে সেটা আমরা জানি না, আগামীকাল কি হবে সেটাও আমরা বুঝতে পারছি না। তবে আপনি যা বললেন তা তো আসলে ভয়ের, এবং আশা করি ভারত বাংলাদেশ সম্পর্কর উন্নয়নে এবং সম্পর্কের আসলে মানুষের, দুই দেশের মানুষের সম্পর্কের সেক অফ পিপলস রিলেশনশিপ, প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন এবং আলোচনার টেবিলে অনেক কিছুই সুরাহা হয়, যে কথাটি দীনেশ ত্রিবেদী বলেছেন। আমরা সে পর্যন্ত অপেক্ষা করি, কিন্তু তার আগে হয়তো আপনাকে আমরা আরো একবার যুক্ত করব, আরো পরিস্থিতির কি জানলেন, বিশেষ করে পিটার হাসের কি ঘটালেন পিটার হাস, সেটা নিয়ে জানতে চাইবো। ভালো থাকবেন এনায়েত কবির আপনি। আপনিও ভালো।